কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে কল্যাণের মন্তব্যে জল ঘোলা, মায়ের নামে আপত্তিকর মন্তব্যে সরব কাকলি ঘোষ দস্তিদারের ছেলে। আরো একবার জানাই, কাকলিকে নিয়ে কল্যাণের মন্তব্যে জল ঘোলা, মায়ের নামে আপত্তিকর মন্তব্যে সরব কাকলির ছেলে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে 4 মের আগে মুখ খুললো না কেন? আগে বলতে পারতো। সেই দুর্নীতির মধ্যে তো ওনার নামও রয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। 5 লাখ টাকা নারদাতে কে খেয়েছিল? কাকলি ঘোষ দস্তিদার নিয়েছিল। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল, তখন সিন্ডিকেটের নাম উঠে এসেছিল। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? উনি অনেক কথা আমার সম্বন্ধে বলছেন নাম না করে। ওনার মুখ কি? এখন আমি যদি মহিলাদের সম্বন্ধে বলি তাহলে বলবে যে মহিলা বিদ্বেষী, কিন্তু পুরুষদের যখন বলা হয় তখন মুখ কি! বাপ রে বাপ, এটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। কে দুর্নীতি আর কে দুর্নীতিপরায়ণ আর কে সৎ, বাংলার মানুষ খুব ভালো করে জানে। এই মন্তব্যের পরে কল্যাণের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি আবির। আবির, জানতে চাইবো কাকলি ঘোষ দস্তিদারের ছেলে ঠিক কি অভিযোগ? তার বক্তব্য হচ্ছে যে গণতান্ত্রিক রাজনীতিতে কিংবা জনপরিসরের আলোচনাতে এই ধরনের ভাষার কোনো স্থান নেই, এবং একজন মহিলা জনপ্রতিনিধি, দীর্ঘদিন ধরে তিনি জনপ্রতিনিধি, তার বিরুদ্ধে বা তাকে সম্পর্কে কথা বলতে গিয়ে এই ধরনের কোনো মন্তব্য বা কটূক্তি করতে পারা যায় না। এটা যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত খারাপ, এবং এই ধরনের ভাষার ব্যবহার নিয়ে তাদের আপত্তি রয়েছে। প্রসঙ্গত তারা অভিযোগ করেছেন যে এর আগেও বিভিন্ন সময় এই ধরনের ভাষার ব্যবহার করা হয়েছে, কিন্তু তারা মনে করছেন এটা কোথাও বন্ধ হওয়া উচিত, এই কারণে তারা আইনের দ্বারস্থ হচ্ছে। একই সঙ্গে তার তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে তার মায়ের তরফ থেকে তারা লোকসভার এথিক্স কমিটিতে তারা অভিযোগ জানাচ্ছে যাতে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে সব মিলিয়ে যে মন্তব্য করা হয়েছে তার ইতিমধ্যে জলগোলা শুরু হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতেই আইনি সহায়তা নেওয়ার কথা তারা বলছেন, এবং তাদের বক্তব্য যে তারা তাদের আইনজীবীর নোটিশ পাঠাতে চলেছেন অপর সাংসদের কাছে। বেশ, ওই সাংসদ যা যা বলেছেন সেটা অত্যন্ত অপমানজনক, অত্যন্ত ডেফেমেটরি, এবং কোনো মহিলা বা কোনো মহিলা এমপি সম্বন্ধে এইসব কথা বলা যায় না। উনি অনেক অঙ্গভঙ্গিও করেছেন। এই ইন্টারভিউর পরে আমরা ডিসিশন নিয়েছি যে আমাদের যিনি লয়ার, আমাদের লিগাল টিম, ওনাকে একটা লিগাল নোটিশ দেওয়া হবে, এবং কলকাতা হাইকোর্টে আমরা একটা ক্রিমিনাল ডেফেমেশনের কেস করবো ওনার নামে। আমরা চাইবো যে ওনার উপর একটা রিস্ট্রেনিং অর্ডার দেওয়া হোক ফ্রম দ্য কোর্ট। আমি হোপফুল যে কোর্ট একটা পজিটিভ ওয়ার্ডিক্ট দেবে। আর আমি এটাও এক্সপেক্ট করবো যে আমার মা পার্লামেন্টের যে এথিক্স কমিটি, সেখানেও যাতে একটা কমপ্লেন দেয়। গতকালই তৃণমূলের শপথ ছাড়েন কাকলি ঘোষ দস্তিদার। রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি টিএমসি সাংসদের। চিঠিতে একগুচ্ছ অভিযোগ কাকলি ঘোষ দস্তিদারের। আগেই জেলা সভাপতির পদ ছেড়েছেন, আর গতকাল দলীয় সব পদ ছাড়েন কাকলি ঘোষ দস্তিদার। বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি পদ আগেই ছেড়েছেন, এবার দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের মহিলা শাখার সভাপতি এবং তৃণমূল ওয়ার্কিং কমিটির সদস্য, এই 2 পদ থেকে অব্যাহতি চেয়ে রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিলেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলের রাজ্য সভাপতিকে দেওয়া চিঠিতে ভুরি ভুরি অভিযোগ তৃণমূলের 4 বারের সাংসদের। চিঠিতে কাকলির অভিযোগ, মহিলা সাংসদের ওপর অন্য একজন অশিক্ষিত অভদ্র দলীয় সাংসদের অশালীন আচরণ বন্ধ করা যায় না, ঊর্ধ্বতন নেতৃত্বের সহযোগিতা সহানুভূতি পাওয়া যায় না, এই পদে থাকার মানে হয় না। 2 পাতার চিঠি তিনি তার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে পাঠিয়েছেন, এবং এই 2 পাতার চিঠিতে তিনি পরতে পরতে একাধিক বিষয় নিয়ে অভিযোগ করেছেন। তার প্রথম অভিযোগের মধ্যে থাকছে অশালীন আচরণ এক দলেরই পুরুষ সাংসদের বিরুদ্ধে, এবং সেই আচরণ করার পরেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি এমন অভিযোগ তুলেছেন সাংসদ। উনি অনেক কথা আমার সম্বন্ধে বলছেন নাম না করে। ওনার মুখ কি? এখন আমি যদি মহিলাদের সম্বন্ধে বলি তাহলে বলবে যে মহিলা বিদ্বেষী, কিন্তু পুরুষদের যখন বলা হয় তখন মুখ কি! বাপ রে বাপ, এটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। কে দুর্নীতি আর কে দুর্নীতিপরায়ণ আর কে সৎ, বাংলার মানুষ খুব ভালো করে জানে। রেশন থেকে শিক্ষক নিয়োগ, ত্রাণ সামগ্রী থেকে আবাস যোজনা,
তৃণমূল আমলে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে। চিঠিতে এ নিয়েও সরব বারাসতের সাংসদ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে 4 মের আগে মুখ খুললো না কেন? আগে বলতে পারতো। সেই দুর্নীতির মধ্যে তো ওনার নামও রয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। 5 লাখ টাকা নারদাতে কে খেয়েছিল? কাকলি ঘোষ দস্তিদার নিয়েছিল। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল, তখন সিন্ডিকেটের নাম উঠে এসেছিল। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? তৃণমূলের রাজ্য সভাপতিকে পাঠানো চিঠিতে তৃণমূল সাংসদ লিখেছেন, আরজি করের চিকিৎসক অভয়ার মর্মান্তিক মৃত্যু এবং সেই ঘটনাকে ঘিরে ওঠা সম্ভাব্য ধামাচাপার অভিযোগ সমাজকে ব্যথিত করেছে। নৈতিক অভিঘাত গভীরভাবে অনুভব করেছি। 26-এর ভোটে তৃণমূলের ভরাডুবি 215 থেকে এক ধাক্কায় 80। দলের বিপর্যয়ের জন্য ভোটকুশলী সংস্থা আইপ্যাককে দায়ী করেছেন কাকলি ঘোষ দস্তিদার। আমার যে কর্মীরা মাঠে ময়দানে কাজ করে তাদেরকে বাদ দিয়ে, তাদের অসম্মান করে, বর্ষিয়ান নেতৃত্বকে বাদ দিয়ে আমাদেরকে অসম্মান করে কাজ করেছে, সেটা শুধু আমার জেলা বলে আমার মনে হয় না, এটা সারা বাংলাতে হয়েছে বলেই সারা বাংলায় আমাদের ভোটের ফল এত খারাপ হয়েছে। আইপ্যাক সম্পূর্ণভাবে নৈতিক দায় স্বীকার করে নিক। এদিন চিঠিতেও আইপ্যাকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কাকলি। এখন প্রশ্ন হলো, দলের সমস্ত পদ ছেড়েছেন, এবার কি সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন কাকলি ঘোষ দস্তিদার? সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে তৃণমূলে গৃহদাহ গত কয়েকদিন ধরেই তুঙ্গে। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। সম্প্রতি তাকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই দায়িত্ব দেয় তৃণমূল। পদ হারিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হন তৃণমূল সাংসদ। ছেড়ে দেন বারাসত সাংগঠনিক জেলার সভাপতির পদ। মনে করলাম যে এই অস্বচ্ছতার বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে, কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুল ভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করি। এরপরেই মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমন্বয় বৈঠকে যোগ দেন কাকলি ঘোষ দস্তিদার। যারা অনেকদিন পরে সত্য কথা বলছেন তারাই বিশেষ বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, সেটা কোনো দলীয় কর্মসূচি নয়। সরকারি বৈঠকে যোগ, পরের দিনই দলের সমস্ত পদ থেকে ইস্তফা। জল্পনা বাড়ছে বারাসতের সাংসদকে ঘিরে। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। তৃণমূলে বড় ডামাডোল। দলের সব পদ ছাড়লেন এক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। অন্য সাংসদ সুখেন্দু শেখর রায় আবার সোশ্যাল মিডিয়ায় সরব। বাদল অধিবেশনের আগেই তৃণমূলের সংসদীয় রাজনীতি নয়া মোড় নিতে পারে। দলের পদ ছাড়ছেন এক সাংসদ, অন্যজন সোশ্যাল মিডিয়ায় লিখছেন নৈরাজ্যের পরিস্থিতির অবসান ঘটেছে। কোন নেতা কার বৈঠকে যাচ্ছেন তার কোনো হিসেব নেই। কাউন্সিলরদের পদত্যাগ তো সেঞ্চুরি করে ফেলেছে। তৃণমূলের এখন এমনই হাল। অনেকে মজা করে বলছেন, কে আগে ভেঙে পড়তে পারে তার প্রতিযোগিতা হতে পারে তাসের ঘর আর তৃণমূলের মধ্যে। চৌঠা মে নির্বাচনী ভরাডুবির পর থেকেই তৃণমূলে গৃহদাহ। যে আগুন আরো উস্কে দিয়ে বুধবার দলের সমস্ত পদ থেকে সরে দাঁড়ান বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে লেখা তার চিঠিতে অভিযোগের পাহাড়। কাকলি একা নন, তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছেন তাদের আরেক সাংসদ সুখেন্দু শেখর রায়। সোশ্যাল মিডিয়ায় তার ইঙ্গিতপূর্ণ পোস্ট। খ্রিস্টপূর্ব 44 সালে মার্চের আইডসে রোমান সম্রাট জুলিয়াস সিজার সেনেটের মধ্যেই ছুরিকাঘাতে নিহত হন। রোমান ক্যালেন্ডারে আইডস মানে সাধারণত মার্চ, মে, জুলাই ও অক্টোবর মাসের 15 তারিখ। কিন্তু এবছরের মে মাসের আইডস আসার আগেই পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটিয়েছেন।
সোশ্যাল মিডিয়ার এই পোস্টে কাকে নিশানা করেছেন সুখেন্দু শেখর তা নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, তৃণমূলে এখন বড় ডামাডোল। সাংসদদের একাংশ নিজেদের মধ্যে কথা বলছেন, বাদল অধিবেশনের আগেই তৃণমূলের সংসদীয় রাজনীতি নয়া মোড় নিতে পারে। জল্পনা আরও উস্কে দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। 20 জন সাংসদ, কেন্দ্রীয় বিজেপি এবং রাজ্য নেতৃত্ব শুভেন্দু এবং শ্রমিকদের যদি দরজা খুলে দেয়, 20 জন সাংসদ আসতে প্রস্তুত। নিউজ 18 বাংলা। আজ মায়াপুরে মুখ্যমন্ত্রী সকাল 10টা নাগাদ রওনা দেবেন। মায়াপুরে ইসকন মন্দিরে পুজো দেবেন শুভেন্দু অধিকারী। আজ মায়াপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মায়াপুর ইসকনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুস্মিতা, প্রথমে জানতে চাইবো আজ কি কর্মসূচি রয়েছে এবং এই মায়াপুর ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রথমবার যাচ্ছেন, রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ তার এই সফর, এই কর্মসূচি? দেখো, প্রথম জানিয়ে রাখি তিনি আজ কখন আসবেন। মায়াপুর ইসকন মন্দিরে গোশালায় প্রবেশ করবেন শুভেন্দু অধিকারী বেলা 11টা নাগাদ এবং তারপর গোমাতা সেবা এবং এই গোশালায় একাধিক পুজোর পাঠের ব্যবস্থা করা হয়েছে, যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। সেখানে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার আগেও তিনি ইসকনে, শুধুমাত্র এই মায়াপুর ইসকন নয়, কলকাতার ইসকনেও একাধিকবার গিয়েছেন। শুধু তাই নয়, ভোটের নির্বাচনী প্রচারের শেষ দিনেও আমরা দেখেছি শুভেন্দু অধিকারীকে ইসকন মন্দিরে সন্ধ্যা আরতি করতে। এবং নির্বাচনে জয়লাভ, মুখ্যমন্ত্রী হওয়া, তারপর শুভেন্দু অধিকারীর প্রথমবার মায়াপুরে আসা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ শুভেন্দু অধিকারী সহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির বিরাট সাফল্যের পিছনে নদিয়া জেলার বড় কৃতিত্ব রয়েছে। কারণ নদিয়া জেলা প্রথম থেকেই বিজেপির পক্ষে গিয়েছে। নদিয়া জেলার ভোট, নদিয়া জেলার একাধিক আসন শুধুমাত্র বিধানসভা নির্বাচন নয়, লোকসভা নির্বাচনেও বিজেপির পক্ষে গিয়েছে। সুতরাং সেই জায়গা দিয়ে দেখতে গেলে নদিয়া জেলা কোনোবারেই বিজেপিকে নিরাশ করেনি। ছবিটা একবার দেখানোর চেষ্টা করি। বিভিন্ন যে পুজো পাঠ, সেই পুজো পাঠের যেমন ব্যবস্থা বা প্রস্তুতি চলছে, ঠিক তেমনই কর্মীরা এই মুহূর্তে, মায়াপুর ইসকনের যারা কর্মী রয়েছেন তারা এই মুহূর্তে, যারা রয়েছেন এখানে, তারা এই মুহূর্তে রয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাধারমন প্রভু। সরাসরি একবার কথা বলবো। আজ মুখ্যমন্ত্রীর ইসকনে কি কর্মসূচি? উনি সর্বপ্রথম এখানে গোশালাতে আসবেন। গোশালাতে আমাদের অনেক গরু রয়েছে, তো গোশালায় আমরা যজ্ঞ অর্গানাইজ করেছি। যজ্ঞতে উনি 10-15 মিনিট বসবেন। তারপরে যজ্ঞের পরে যত গরু আছে সবাইকে ফ্রুটস, ঘাস, গুড় এটা উনি খাওয়াবেন। তারপরে কীর্তন হবে, একটু কীর্তন হবে। কীর্তন উনি খুব পছন্দ করেন, আনন্দ করেন। কীর্তনের পরে এখান থেকে ভগবানের দর্শন করে আবার ফিরে যাবেন। এর আগেও তো আমরা শুভেন্দু অধিকারীকে দেখেছি অনেকবার ইসকনে থাকতে, ইসকনে যেতে। আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি আসছেন, আলাদা করে কোনো প্রস্তুতি, আলাদা করে তার জন্য কোনো উৎসাহ? হ্যাঁ, অফকোর্স। উনি প্রথমবার চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গলের হয়েছেন ওনার পার্টি থেকে, তো আর উনি প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পরে আসছেন, তো একটা তো আনন্দ রয়েছে। উনি আগে অনেকবার এখানে এসছেন, আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। কীর্তন ওনাকে খুব ভালোবাসেন। কীর্তন ওনার, আমাদের অনেক কীর্তন উনি, নাদিয়া গোদরুমে ওনার ফেভারিট গীত রয়েছে, কীর্তন রয়েছে। তো আমরা খুব আনন্দ, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা কীর্তন করবো এখানে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মায়াপুর ইসকনে কীর্তনেও অংশগ্রহণ করবেন যারা সাধু, যারা সন্ত রয়েছেন তারা। তার পাশাপাশি নিরাপত্তার দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে খতিয়ে দেখা হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী এখানে আসছেন। সুতরাং যে নিরাপত্তা সেটি যেমন খতিয়ে দেখা হচ্ছে, ঠিক তেমনি এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এখান দিয়ে শুভেন্দু অধিকারী ঢুকবেন। অবশ্যই করা হয়েছে নিরাপত্তা। আর কিছুক্ষণের অপেক্ষা, বেলা 11টায় পৌঁছে যাবেন মায়াপুর ইসকনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ, সুস্মিতা। অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ। ভাতা পেতে ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে, কি প্রয়োজনীয় নথি প্রয়োজন, এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে কি লাগবে, সব থেকে বড় কথা এই প্রশ্ন অনেকের মনে। সোমরাজ রয়েছে আরো ডিটেল জানাবে এই বিষয়ে। সোমরাজ।
দেখো, অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র যেগুলি দেওয়া হবে আগামী 1 জুন থেকে যে প্রক্রিয়া শুরু হবে, সেখানে মূলত যে দরকার রয়েছে, প্রথমত একটি পরিবারের জন্য একটি ফর্মই দেওয়া হচ্ছে। তাতে একাধিক জায়গায়, মূলত একাধিক নামের জায়গা থাকবে। শুধু তাই নয়, আধার কার্ড বা যে কোনো ধরনের সরকারি পরিচয়পত্র বা অন্যান্য যারা পরিবারের সদস্যদের রয়েছেন তাদের জন্ম তারিখ, এইগুলি পূরণ করতে হবে ফর্মে। পাশাপাশি পরিবারের সদস্যদের আধার নম্বর লিখতে হবে। এছাড়াও ভোটার তালিকায় যে কোন বুথের তারা ভোটার সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য লিখতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে লিখতে হবে। একটি পরিবারের জন্য একটি মাত্র ফর্ম দেওয়া হবে। এছাড়াও যে ফর্মটি দেওয়া হচ্ছে সেই ফর্মে এটাও দিতে হবে যে পরিবারের কোনো সদস্যদের কোনো বীমা রয়েছে কিনা, বিশেষ করে পাশাপাশি কেউ কিষাণ ক্রেডিট কার্ড কারোর রয়েছে কিনা, কারোর মৎস্যজীবী ক্রেডিট কার্ড রয়েছে কিনা, কোনো শিক্ষার্থীর ক্রেডিট কার্ড, অর্থাৎ তুমি জানো যে ক্রেডিট কার্ড দেওয়া হয় পড়ুয়াদের, সেই পড়ুয়াদের কোনো ক্রেডিট কার্ড রয়েছে কিনা ইত্যাদি এই তথ্যগুলি দিতে হবে। এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, সেটা হচ্ছে কোনো সদস্য বা পরিবারের কেউ আয়কর ভুক্তভোগী রয়েছে কিনা, অর্থাৎ আয়কর দেন কিনা, বা কেউ কোনো ধরনের চাকরি করেন কিনা, কেউ সরকারি পেনশনভোগী রয়েছেন কিনা, এই তথ্যগুলি দিতে হবে। কারণ অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে গাইডলাইন রাজ্য সরকারের তরফে জারি করা হয়েছিল, সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে 25 থেকে 60 বছর পর্যন্ত বয়সী মহিলারাই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন। কেউ যদি পেনশনভোগী থাকেন, আয়কর দেন, তাহলে তারা এই পরিষেবার আওতার বাইরে থাকবেন। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যে এসডিডি লিস্ট, অর্থাৎ এই যে এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা যে প্রকাশ করা হয়েছিল, এই দুই তালিকায় যাদের নাম বাদ গেছে তারা কোনোভাবেই অন্নপূর্ণা ভান্ডারের আওতায় থাকবেন না। পাশাপাশি জেলা শাসকদের যে নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছিল যে খসড়া ভোটার তালিকায় যে অনুপস্থিত, শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট ভোটার তালিকা প্রকাশ হয়েছে, সেখানে যে সমস্ত মহিলাদের নাম রয়েছে তারা কোনোভাবেই অন্নপূর্ণা ভান্ডারের আওতায় থাকবেন না। এবং সেক্ষেত্রে তাদের নাম এসআইআর এর পর কোন তালিকায় রয়েছে সেটিও কিন্তু লিখতে হবে অন্নপূর্ণা ভান্ডারের সময় ফর্ম যে দেওয়া হবে সেই ফর্মে। পাশাপাশি একটি সম্মতিও দিতে হবে, অর্থাৎ একটি আন্ডারটেকিংও দিতে হবে, যেখানে তাকে লিখতে হবে যে তিনি যে ফর্মটি পূরণ করছেন এবং যে নথিগুলি দিচ্ছেন সেগুলি সঠিক। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রাজ্য সরকার সতর্ক রয়েছে, যাতে কোনোভাবেই কোনো রকম যাদের নাম বাদ পড়েছে বা যাদের এসআইআর তালিকাতে নাম নেই এসআইআর এর পর, তাদের হাতে যাতে অন্নপূর্ণা ভান্ডার না পৌঁছে যায়, সেই কারণে রাজ্য সরকারের তরফে সেদিকে নজর রাখা হচ্ছে। যেমন কথা তেমন কাজ। অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। থাকছে অফলাইন এবং অনলাইনে আবেদনের সুযোগ। অন্নপূর্ণা যোজনায় নাম না ওঠা পর্যন্ত মিলবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। স্বচ্ছ তালিকা তৈরিতেই জোর বিজেপি সরকারের। অপেক্ষার অবসান। নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1 জুন থেকে আগামী 3 মাস এই ফর্ম পূরণের কাজ চলবে। অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করা যাবে। আমরা আজকে একটি ফর্ম লঞ্চ করছি। মুখ্য সচিব, অর্থ সচিবের নেতৃত্বে পুরো প্রশাসন অর্থাৎ জেলা শাসক, বিডিও, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সিও এবং কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররাও এতে যুক্ত থাকবেন। ওয়েবেল, আইটি সবাই মিলে একটি পরিচ্ছন্ন তালিকা কেবলমাত্র উপযুক্ত যারা প্রাপক তারা পাক, আমরা এটা চাই। কারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই যোজনার টাকা পাবেন। সরকারি বা আধা সরকারি চাকরি করলে এই প্রকল্পের সুবিধে মিলবে না। পেনশনভোগী এবং আয়কর দাতারা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা। একই সঙ্গে যারা ভারতীয় নন, ভোটার তালিকায় যাদের নাম নেই, তারাও এই যোজনার সুবিধে পাবেন না। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠেছে বহু ভুয়ো অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মী ভান্ডারের টাকা। এদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেনজলের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বাংলার প্রথম বিজেপি সরকারের টার্গেট স্বচ্ছতা। ভুরি ভুরি অভিযোগ পেয়েছি ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, স্থায়ীভাবে নাম বাদ গেছে এবং ট্রাইব্যুনালে বা সিএতে অ্যাপ্লিকেশন করেননি এমন অন্তত 30 লক্ষের কাছাকাছি তারাও লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন। এখানেই শেষ নয়, অনেক পুরুষও লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন বলে তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আপনাদের একটা উদাহরণ দিই আমি। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ,
তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচিতেও ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যারা লক্ষ্মীর ভান্ডার পান তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কিন্তু মৃত, স্থানান্তরিত বা নাম বাদ যাওয়া ভোটাররা টাকা পাবেন না। তবে এসআইআর এ নাম বাদ গেলেও যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। সিএএ অ্যাপ্লিকেন্ট অথবা অ্যাডজুডিকেটের পরে যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন তারা কিন্তু ব্যতিক্রম। সেক্ষেত্রে এই বিপুল সংখ্যক লোককেও লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হচ্ছে। 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। অনলাইনে হবে, অফলাইনেও হবে। বিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিকও হবে। এবং আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়েও একটা 30 দিনের ড্রাইভ দেবেন। যারা অনলাইন বা অফলাইনে ফিল আপ করতে পারবেন না তারা বাড়ি বাড়ি গিয়েও করবেন। শুরু হচ্ছে অন্নপূর্ণা যোজনা, খুশি রাজ্যের অন্নপূর্ণারা। দেখুন, আমাদের মহিলাদের চিরকাল আমরা মহিলারা বাড়ির কাজই করে থাকি, যারা গৃহবধূ তাদের কথা বলছি, চাকরি যারা করে তাদের কথা আলাদা। কিন্তু মহিলাদের নিজস্ব কিছু খরচা থাকে, অনেক সময় কিছু পুজো আচ্ছা খরচা থাকে, পার্সোনাল কিছু খরচা থাকে। তো আমাদের এগুলো পেলে একটু সুবিধে হয়, সবসময় হাজব্যান্ডদের কাছে হাত পাততে হয় না। তো মুখ্যমন্ত্রী হিসেবে এসেই যে তিনি অল্প দিনের মধ্যে আমাদের শুভেন্দুদা যা করেছেন, শুভেন্দুবাবু, সেটাতে আমরা খুবই খুশি। আমরা অনেকটাই খুশি আছি, গর্বিত আছি। আর যেটা আমাদের জন্য বলছিল করার কথা, সেটা আমরা সামনের মাসে থেকে 1 তারিখ থেকে পেয়ে যাব। তার জন্য এখন আমাদের মহিলাদের কাছে তো সবসময় হাতে টাকা থাকে না, আমরা ওই টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। তার থেকে এই যে 3000 টাকা হবে বলেছে, এতে আমাদের তো খুব ভালোই লাগছে। আমরা খুবই উপকৃত হব, কারণ এটা আমাদের একটা নিজস্ব টাকা, আমরা নিজেদের মতন করে চালাতে পারবো। রাজ্যের প্রায় 30 লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অনৈতিকভাবে নিয়ে আসছেন, এমনটাই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই কারণেই আগামী দিনে স্বচ্ছ তালিকা তৈরি করে অন্নপূর্ণা যোজনার টাকা দিতে চাইছে রাজ্য সরকার। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা।